আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে, প্রধানমন্ত্রী। এসএসসি ও সমমানের ফল প্রকাশ 10 আগস্ট। ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে চীনা ইকোনমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে অর্থমন্ত্রী। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল। দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো, মুজিবুর রহমান মঞ্জু। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। এইচএসসি পরীক্ষায় সোমবার অনুপস্থিত 29,000 পরীক্ষার্থী। 93 শিক্ষানবিশ এএসপি কে বদলি। ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির। গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও যেন বর্তমান প্রজন্ম ভালো করতে পারে সেই প্রত্যাশা থাকবে। সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিবাদে কিশোর কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে। তারেক রহমান বলেন, নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এর ফল আগামী 10 আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলী পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে গেছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত 21 এপ্রিল থেকে শুরু হয়ে চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেল 4:45 তিনি সেখানে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা। এ সময় তাকে ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখতে দেখা যায়। সমাপনীতে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2টি ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে। বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এতে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। পরে বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন তিনি। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন করে স্পোর্টস 2025-26 থিম সং এর সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করবেন সরকার প্রধান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, দেশের শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। 27 জুলাই দুপুরে আনোয়ারার বেলচুরা এলাকায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের গ্রাউন্ড ব্রেকিং অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে এবং এই অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা 2 শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে। হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রজ্ঞাপনে 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে তাৎক্ষণিক ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে প্রথম পত্রের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনা অবহেলার অভিযোগে 3 জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পরীক্ষা কমিটির হল সুপারের দায়িত্বে থাকা শেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক আবুল কাশেম জানান। সোমবার উপজেলার শেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে 301 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H.E. ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ সাধন এবং আহত যোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুল আহমেদ এবং যুগ্ম সচিব মোহাম্মদ জিহাদ উদ্দিন। অপরদিকে মার্কিন দূতাবাসের পক্ষে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নোট টেকার জোশ পোপ, প্রেস অ্যান্ড মিডিয়া অফিসার রিকি সালমিনা এবং প্রোটোকল অ্যাসিস্ট্যান্ট সাদ বিন এলাহি। বৈঠকের শুরুতে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ মার্কিন রাষ্ট্রদূতকে উৎসব অভ্যর্থনা জানান। জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দী ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের শেখ তন্ত্র বা শেখ রাজ্য প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার রাজধানীর সেগুন বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি শীর্ষক এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে। এইচএসসি ও সমমান পরীক্ষার 14তম দিনে সোমবার সারা দেশে অনুপস্থিত 29,000 পরীক্ষার্থী। একই দিনে পরীক্ষা চলাকালে নকল ও অসৎ উপায়ে অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ডের অধীনে মোট 30 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তবে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি। সোমবার 2 শিফটের সকাল ও বিকেল এইচএসসির 14তম পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সকাল ও বিকেলের সমন্বিত হিসাব অনুযায়ী 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 9,30,310 জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন 9,875 জন। সার্বিকভাবে অনুপস্থিত গড় হার ছিল 2.74%। 93 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন। 93 সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। ভারত জুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সরকার তা লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টি। সোমবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মূল দাবির একটি বাস্তবায়িত হওয়ায়, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে 37 দিনের টানা অবস্থান কর্মসূচি সম্মানের খাতিরে তুলে নিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন এই আন্দোলন। আন্দোলনকারীদের উপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও তার এই সফর শুরু হয়েছে। ইসরায়েলের সরকারের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, বৈঠকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার সঙ্গে নেতানিয়াহুর 7ম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যে কোনো বিশ্ব নেতার তুলনায় সবচেয়ে বেশি বার তার সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।